Good afternoon, students. Hope all of you are well. Before starting my uh, first ever e-class, I suggest you to stay home and stay safe and to protect yourself from the deadly COVID-19 disease. And I know that before the lockdown period, most of you had learned two or three chapters, maybe 4 or 5 chapters of your syllabus. I'm saying that the syllabus of class 10 West Bengal Board of Secondary Education. So I have decided to discuss a poem, She Fever. She Fever, and maybe it will be helpful for you. So let's start the poem Sea Fever, and this is obviously for the Bengali medium student. And so when I'll go through the poem, uh, the medium of my discussion will be English and Bengali. Two languages will be there. Sea Fever. The name of the poem is Sea Fever, written by English writer John Masefield. So, at first, I would like to introduce the poet John Masefield to you. প্রথমে এসো আমরা কবি জন মেসফিল্ডের সম্বন্ধে একটু জেনে নিই। John Masefield is an English writer born on 1st June in 1878 and died on 12th May 1967. John Masefield uh, was the poet laureate of United Kingdom from 1930 to 1967. এবং তোমাদের একটা কথা বলবো যে আমাদের যে এই যে কবিতাটা সি ফেভার, এটা কিন্তু জন এডওয়ার্ড মেসফিল্ডের একটা ল্যান্ডমার্কিং একটা কবিতা। তার যে কবি জীবন এবং তার যে লেখালেখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সি ফেভার। সো at first, at the very beginning of the poem, which attracts us most, একদম প্রথমে যেটা আমাদের খুব আকর্ষণ করে সেটা কি, যে কবিতার নামটা সি ফেভার। সি ফেভার, what does this mean? Actually, the poet wants to suggest his deep desire, longing for sea voyage. কবি অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছেন, যে তার যে সমুদ্র যাত্রার প্রতি যে তীব্র আকাঙ্ক্ষা, সমুদ্রে যাওয়ার যে তীব্র বাসনা, এটাকেই জ্বর বলা হয়েছে। আমরা অনেক সময় ক্রিকেট খেলার, যখন ক্রিকেট বিশ্বকাপ হয় আমাদের এখানে, তো আমরা বলি যে গোটা দেশটা ক্রিকেট জ্বরে ভুগছে। তাহলে সত্যি সত্যি জ্বর হয়েছে? না, ক্রিকেটের উত্তেজনা। তো একইভাবে কবিও ফুটছেন, সমুদ্রে যাওয়ার উত্তেজনায় কবি ফুটছেন। তাই কবিতাটির নামকরণ হয়েছে সি ফেভার। নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা। তো এরপরে আমরা চলে যাব কবিতার লাইন বাই লাইন আমরা পড়বো, পড়ার সঙ্গে সঙ্গে তার বাংলা মিনিংটাও বোঝার চেষ্টা করব। তবে একটা কাজ করবে তোমরা, যখনই কবিতাটা পড়বে বা আমার ভিডিওটা যখন দেখবে, তখন অবশ্যই টেক্সট বইটা সামনে রেখে পড়বে, তাহলে বুঝতে সুবিধা হবে। এসো আমরা পড়ি, তাহলে কবিতাটা একটু দেখে নিই নাকি। ফার্স্ট স্ট্যাঞ্জা। I must go down to the siege again, to the lonely sea and the sky. I must go down to the siege again. তাহলে কবি কি বললেন, যে আমি আবার সমুদ্রে যাব। The poet will go
to the sea again. That means he had visited or he had gone to the sea several times before. So he says, I must go down to the sea again. তার মানে কবি তিনি আগেও সমুদ্রে অনেকবার গেছেন, তাই বলছেন যে আমি আবার সমুদ্রে যাব। কেমন সমুদ্র? টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। সমুদ্রটা নির্জন সমুদ্র এবং আকাশটাও নির্জন। তো এটা একদম শান্ত স্নিগ্ধ একটা প্রকৃতির ছবি, নির্মল একটা প্রকৃতির ছবি। সেকেন্ড লাইনটা হচ্ছে এরকম, অ্যান্ড অল আই আস্ক, আর এটার জন্য আমার যা প্রয়োজন, এই যে টল শিপ, একটা উঁচু জাহাজ, ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড, টল সি, উঁচু জাহাজ, অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই। আর কি দরকার? যে আমি এই যে সমুদ্রে যাব, এটার জন্য আমার কি প্রয়োজন? একটা উঁচু জাহাজ প্রয়োজন, আর একটা তারার দরকার, টু স্টিয়ার হার, তাকে চালনা করতে। হার অর্থাৎ এখানে কবি জাহাজটাকে ফিমেল এন্টিটি বা নারী সত্তার সঙ্গে কবি তুলনা করেছেন, যে তাকে চালনা করার জন্য কি দরকার? যে একটা তারা দরকার, তাকে চালনা করার জন্য। অ্যাকচুয়ালি আমরা জানি কি, যখন নেভিগেশন সিস্টেম আসেনি, যখন কম্পাস আবিষ্কার হয়নি, তখন কি তারা দেখেই দিক নির্ণয়টা করা হতো। তো এই যে এ স্টার বলতে এখানে উত্তরের একটা নক্ষত্রকে, প্রমিনেন্ট একটা স্টারকে, দ্য নর্থ স্টার, উত্তরের নক্ষত্র, যেটা নাবিকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল দিক নির্ণয়ের জন্য, তাকে বোঝানো হয়েছে। যদি প্রশ্ন আসে যে স্টার মানে কাকে বোঝানো হয়েছে, তোমরা উত্তরটা লিখতে পারো, দ্য নর্থ স্টার, উত্তরের নক্ষত্র। থার্ড লাইন, অ্যান্ড দ্য হুইলস কিক, চাকার ঝটকানি, আমরা বাংলাটা বলবো এরকম ঝটকা। অ্যাকচুয়ালি হুইলস কিকটা কি? জাহাজের যে স্টিয়ারিং থাকে, ওই স্টিয়ারিংটা ফুল পাক বা হাফ পাক দেওয়ার পরে একটু থামতে হয়, আর সেই থামার সময় চাকাটা একটু পেছন দিকে একটা ঝাঁকুনি দেয়, এটাকেই বলা হয়েছে হুইলস কিক, দ্য জার্কিং অফ দ্য হুইল। যদি তোমাদের আনসার লিখতে আসে, দ্য হোয়াট ইজ দ্য হুইলস কিক বা হোয়াট ডু ইউ মিন বাই হুইলস কিক, তুমি লিখবে কি? দ্য ফ্রেজ হুইলস কিক means the jerking of the wheel after a half turn or a full turn. And the wheels kick and the wind song, চাকার ঝটকানি, বাতাসের গান, and the white sails shaking, সাদা পালের কম্পন, পাল তোলা হয়তো জাহাজ, সেই সাদা পালের কম্পন। অ্যান্ড এ গ্রে মিস্ট, আর ধূসর রঙের কুয়াশা, অন দ্য সিজ ফেস, সমুদ্রের মুখে, অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, ধূসর রঙের একটা সকাল। তাহলে ফার্স্ট টাইম এটা এরকম হলো, ওই বলছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার সমুদ্রে যেতে চাই। কেমন সমুদ্র? না, টু দ্য লোনলি সি, নির্জন সমুদ্র, অ্যান্ড দ্য স্কাই, আকাশ, অ্যান্ড অল আই আস্ক, আর এটার জন্য আমার যা প্রয়োজন, এই যে টল সি, একটা উঁচু জাহাজ, অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, আর একটা নক্ষত্র তাকে চালনা করার জন্য। অ্যান্ড দ্য হুইলস কিক, চাকার ঝটকা, অ্যান্ড দ্য উইন্ড সং, বাতাসের গান, হোয়াইট সেলস শেকিং, সাদা পালের কম্পন, অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, সমুদ্রের বুকে ধূসর রঙের কুয়াশা, অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, ধূসর রঙের একটা সকালের শুরু হওয়া। তো এটা মোটামুটি আমাদের ফার্স্ট স্ট্যাঞ্জা। ফার্স্ট স্ট্যাঞ্জা আমরা দেখতে পেলাম কবিকে চাকার যে ঝটকানি, বাতাসের গান, সাদা পালের কম্পন, ধূসর রঙের কুয়াশা, ধূসর রঙের সকাল, এগুলো কবিকে আকর্ষণ করে। তো তাহলে আমরা দেখতে পেলাম ফার্স্ট স্ট্যাঞ্জা 4টা লাইন আছে। তো আমরা 4টা লাইন নিয়ে যে স্তবক গঠিত হয় তাকে কি বলে? কোয়াট্রেন বলে। তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জাটা একটা কোয়াট্রেন। এবং আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট স্ট্যাঞ্জার প্রথম দুটো যে লাইন, I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall sea and a star to steer her by. তাহলে দেখতে পেলাম ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন কি হচ্ছে? একে অপরের সঙ্গে রাইমিং হচ্ছে, আর থার্ড আর ফোর্থ তারা একে অপরের সঙ্গে রাইমিং হচ্ছে। তো ফার্স্ট যে দুটো লাইন, প্রথম দুটো লাইন হচ্ছে একটা কাপলেট, দ্বিতীয় দুটো লাইন সেটাও একটা কাপলেট, অর্থাৎ এটা একটা কোয়াট্রেন,
যার মধ্যে দুটো কাপলেট আছে। ফার্স্ট লাইন রাইমস উইথ দ্য সেকেন্ড লাইন, থার্ড লাইন রাইমস উইথ দ্য ফোর্থ লাইন। তো এসো তাহলে আমরা সেকেন্ড স্ট্যাঞ্জাটা শুরু করি। সেকেন্ড স্ট্যাঞ্জাটা শুরু হচ্ছে এরকম, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার সমুদ্রে যাব, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কারণ প্রবহমান স্রোতের ডাক, ইজ এ ওয়াইল্ড কল, এটা একটা বন্য ডাক, অ্যান্ড এ ক্লিয়ার কল, একটা পরিষ্কার ডাক, দ্যাট মে নট বি ডিনাইড, যাকে অস্বীকার করা যায় না। তো দেখতে পেলাম আমরা দ্বিতীয় স্ট্যাঞ্জাটাও শুরু হয়েছে ফার্স্ট স্ট্যাঞ্জার ফার্স্ট লাইনের মতো করে, দ্বিতীয় স্ট্যাঞ্জার ফার্স্ট লাইনটাও সেরকম শুরু হলো, শুধুমাত্র এই অংশটা রিপিট হলো, আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন, আমি আবার সমুদ্রে যাব। কেন যাব? ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কারণ প্রবহমান সমুদ্রের ডাক, সমুদ্র ডাকছে, স্রোত ডাকছে, সমুদ্রের যে স্রোত কবিকে ডাকছে, যে ডাকটা কেমন না, কল, একটা বন্য ডাক, পরিষ্কার, দ্যাট মে নট বি ডিনাইড, যাকে অস্বীকার করা যায় না। দ্য কল অফ দ্য রানিং টাইড ক্যানট বি অ্যাভয়েডেড, যেটাকে অ্যাভয়েড করা যায় না। দ্য পোয়েট মাস্ট রেসপন্ড টু দ্য কল অফ দ্য রানিং টাইড, প্রবহমান ডাকের প্রতি কবিকে অবশ্যই উত্তর দিতে হবে। তার মানে কি? দ্য পোয়েট মাস্ট গো টু দ্য সি, কবিকে আবার সমুদ্রে যেতে হবে। অ্যান্ড অল আই আস্ক, আর এটার জন্য আমার কি দরকার? এ উইন্ডি ডে, একটা বাতাসময় দিন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আর সেই বাতাসময় দিনে আকাশে সাদা রঙের মেঘগুলো উড়ে বেড়াবে। তাহলে বাতাসময় দিন দরকার, যদি পালতোলা জাহাজ হয় সেই জাহাজটাকে চালনা করার জন্য বাতাস দরকার। হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আর সাদা মেঘ, আকাশে কেমন থাকবে? সাদা মেঘ, অর্থাৎ সাদা মেঘটাও কবিকে খুব আকর্ষিত করে। অ্যান্ড অল আই আস্ক, কি যে উইন্ডি ডে, আর এর জন্য আমার কি দরকার? একটা বাতাসময় দিন, অ্যান্ড দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, সাদা মেঘের ভেসে বেড়ানো, সেই আকাশে সাদা মেঘের ভেসে বেড়ানো। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, ফ্লাং মানে বিচ্ছুরিত হচ্ছে, কি বিচ্ছুরিত হচ্ছে? কি বিচ্ছুরিত হচ্ছে না, জলকণা বিচ্ছুরিত হচ্ছে। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, ব্লোন উড়ে বেড়াচ্ছে, কি উড়ে বেড়াচ্ছে? স্পিউম মানে ফেনা, তাহলে বিচ্ছুরিত জল আর প্রবহমান, ভাসমান বা বায়ুতাড়িত ফেনা। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, আর গাংচিলের চিৎকার, এগুলো আমাকে খুবই আকর্ষিত করে। তো এসব আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ড আরেকবার পড়ে নিই। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার সমুদ্রে যাব, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কারণ প্রবহমান স্রোতের ডাক, যে ওয়াইল্ড কল, একটা বন্য ডাক, অ্যান্ড এ ক্লিয়ার কল, একটা পরিষ্কার ডাক, দ্যাট মে নট বি ডিনাইড, যাকে অস্বীকার করা যায় না। অ্যান্ড অল আই আস্ক, আর এটার জন্য আমার কি দরকার? এই যে উইন্ডি ডে, বাতাসময় দিন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যেখানে সাদা মেঘ উড়ে বেড়াবে, অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, জলের বিচ্ছুরণ আর বায়ুতাড়িত ফেনা এবং গাংচিলের চিৎকার। এবার আসি থার্ড স্ট্যান্ডাতে আমরা চলে আসি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার সমুদ্রে যাব। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, আমি আবার সমুদ্রে যাব। কেন যাব? টু এনজয় দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ভ্যাগ্রেন্ট ভ্যাগামন্ড, ভ্যাগ্রেন্ট মিনস ভ্যাগামন্ড, যাযাবর জিপসিদের জীবনকে, বা যাযাদের জিপসিদের জীবনের মতো করে জীবনকে উপভোগ করার জন্য আমি আবার সমুদ্রে যাব। টু দ্য গার্লস ওয়ে, গাংচিলের পথ ধরে, অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, তিমির পথ ধরে, ফোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ, যেখানে বাতাসটা ধারালো ছুরির মতো। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার সমুদ্রে যাব। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, যাযাবর জিপসিদের জীবনের মতো, বা যাযাবর জিপসিদের জীবনের মতো করে জীবনকে উপভোগ করার জন্য আমি আবার সমুদ্রে যাব।
টু দ্য গার্লস ওয়ে গাংচিলের পথ ধরে যাব, টু দ্য হোয়েলস ওয়ে তিমির পথ ধরে যাব। দেখো গাংচিল সমুদ্রের কিন্তু ওপরে সমুদ্রের ওপরে থাকে, আর তিমি সমুদ্রের জলের মধ্যে থাকে। তাহলে দুটো জীবনকেই কবি দুটো, এই যে জলের ওপরের স্ফিয়ার আর জলের স্ফিয়ার, দুটো 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 কবি মেনশন করেছেন, কারণ এই দুটো জিনিসই কবিকে আকর্ষণ করে এবং দুটোকেই কবি উপভোগ করতে চান। হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ, হোয়েটেড যেখানে বাতাসটা কেমন, লাইক এ হোয়েটেড নাইফ, হোয়েটেড মিনস সার্পেন্ট, ধারালো ছুরির মতন, বাতাসটা ধারালো ছুরির মতন, ধারালো ছুরির মতো মানে অ্যাকচুয়ালি শীতকালে দেখবে যখন খুব ঠান্ডা, বাতাস যখন খুব ঠান্ডা থাকে তখন গায়ে যেন কাটতে থাকে, মনে হয় যেন বাতাসটা ছুরির মতন গায়ে কাটছে। তো গভীর সমুদ্রে যখন চলে যাওয়া হয় সেখানে বাতাসটা কিন্তু খুব ঠান্ডা থাকে, তো কবি খুব ঠান্ডা বোধ করছেন, তার কবির মনে হচ্ছে যে বাতাসটা যেন ধারালো ছুরির মতো তাকে কাটছে। তাই কবি বলছেন যে যেখানে বাতাসটা ধারালো ছুরির মতো এরকম গভীর সমুদ্রে কবি চলে যাবেন, গাংচিলের পথ ধরে, তিমির পথ ধরে। অ্যান্ড অল আই আস্ক, আর এটার জন্য আমার কি প্রয়োজন, কি দরকার, আমি কি চাই, ইজ এ মেরি ইয়ার্ন, মজার গল্প, ইয়ার্ন মিনস টেল, গল্প, ফ্রম এ লাফিং ফেলো রোভার, লাফিং হাস্যময়, সদা হাস্যময়, ফেলো রোভার সহনাবিকের কাছ থেকে, কবির যে সঙ্গী নাবিক তার কাছ থেকে কবি মজার মজার গল্প শুনতে চান। তাহলে এটাও কবিকে আকর্ষণ করে, মানে এই জিনিসগুলোই কবি এনজয় করেন। আর কি চান কবি, অ্যান্ড কোয়াইট স্লিপ, শান্তিতে ঘুমোতে চান, অ্যান্ড এ সুইট ড্রিম, মিষ্টি স্বপ্ন দেখতে চান, when the long trip is over, যখন এই সুদীর্ঘ ট্রিক বা যাত্রাটা শেষ হয়ে যাবে। ট্রিক, ট্রিক মানে এখানে সি ভয়েজ, সমুদ্র যাত্রা। তো ট্রিক মানে এখানে কিন্তু সমুদ্র যাত্রা, যখন এই সমুদ্র যাত্রাটা শেষ হয়ে যাবে কবি শান্তিতে ঘুমোতে চান আর কি মিষ্টি একটা স্বপ্ন দেখতে চান। তো পুরো কবিতাটা আমরা পড়লাম, যদিও খুব লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই আমি খুব সংক্ষেপে কয়েকটা জিনিস শুধু মেনশন করব এখানে। এই কবিতার অ্যানালিটিক্যাল অ্যানালিসিসে আমরা যখন যাচ্ছি তখন কয়েকটা জিনিস অবশ্যই মেনশন করব, যে কবি আই মাস্ট গো ডাউন টু দ্য সিচ এগেইন, এই এক্সপ্রেশনটাকে কবি বারবার রিপিট কেন করেছেন, এটা প্রশ্ন হতে পারে। হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য এক্সপ্রেশন আই মাস্ট গো ডাউন টু দ্য সিচ এগেইন in every stanza as the beginner? So what is the answer? The answer is the expression suggests the poet's deep desire to go to the sea. এই এক্সপ্রেশনটা বোঝাচ্ছে সমুদ্রে যাওয়ার কবির তীব্র আকাঙ্ক্ষাকে। দ্য এক্সপ্রেশন সাজেস্টস দ্য পোয়েটস ডিপ ডিজায়ার, দ্য পোয়েটস লঙ্গিং টু গো টু দ্য সি। ওকে, নেক্সট আরেকটা জায়গা সেখানে ব্যাখ্যা হতে পারে, দ্য উইন্ড ইজ লাইক এ, দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ। এটা আমি একটু বললাম যে অ্যাকচুয়ালি আউট ইন দ্য সি দ্য উইন্ড ইজ ভেরি কোল্ড অ্যান্ড ইট কাটস লাইক এ নাইফ। দ্য পোয়েট ফিলস ভেরি কোল্ড, সো হি টেলস দ্যাট দ্য উইন্ড ইজ লাইক এ সার্পেন্ট নাইফ। তাই তিনি কবি বলেছেন যে বাতাসটা ধারালো ছুরির মতো। আরেকটা জায়গা অবশ্যই মেনশন করতে হবে, একদম লাস্ট লাইনটা, হোয়াইট স্লিপ, শান্তিতে ঘুম। তো হোয়াট ডাজ, এই জাস্ট পার্টিকুলার শব্দ, এখানে কবি পার্টিকুলার শব্দটাকে অবশ্যই একটু বলতেই হবে। তো কবিতাটা প্রথম থেকে যখন আমরা পড়ছি, ভেরি সিম্পল একটা পোয়েম, প্রত্যেকটা শব্দ ভীষণ সহজবোধ্য, ভেরি ইন্টারেস্টিং একটা ন্যাচারাল সিনারিও, দ্য ডেসক্রিপশন অফ নেচার ইজ ভেরি বিউটিফুল, দ্য পোয়েট এক্সপ্রেসেস ইজ ডিপ ডিজায়ার ফর দ্য সি ভয়েজ। অ্যাকচুয়ালি কবি নিজে অনেক সমুদ্র যাত্রা করেছেন, সমুদ্রে বিভিন্ন জাহাজে তিনি কাটিয়েছেন, তাই তিনি এত সহজভাবে, যেহেতু তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ছিল, তার নিজের হাতে কলমে অভিজ্ঞতা ছিল সমুদ্র যাত্রা, তিনি সহজেই কিন্তু সমুদ্র যাত্রাটাকে বর্ণনা করতে পেরেছেন। কিন্তু এই যে পার্টিকুলার এই শব্দটা স্লিপ, ঘুম, এই শব্দটা যেন কোথাও হিন্ট করছে একটা ইনার মিনিং আছে, যে এই স্লিপটা কি শুধুই ঘুম, না এই স্লিপটার একটা ইনার মিনিং রয়েছে, আভ্যন্তরীণ অর্থ রয়েছে। যদি আভ্যন্তরীণ অর্থ করা যায় তাহলে বলা যেতে পারে যে স্লিপ হেয়ার সিম্বলাইজেস ডেথ, ঘুম এখানে মৃত্যুর প্রতীক। তাহলে ঘুম যদি মৃত্যুর প্রতীক হয়
তাহলে পুরো কবিতাটাকে নতুনভাবে আমাদেরকে ভাবতে হবে। সেখানে আমরা বলতে পারি এই যে সমুদ্র যাত্রা, সি ভয়েজ, সি ভয়েজ এটা কিসের প্রতীক? সি ভয়েজ সিম্বলাইজেস আওয়ার লাইফস জার্নি। সমুদ্র যাত্রাটা প্রতিকায়িত করছে আমাদের জীবনের যাত্রাটাকে। সমুদ্র যাত্রা প্রতিকায়িত করছে আওয়ার লাইফস জার্নি, আমাদের জীবনের যাত্রাটাকে। আফটার দ্য এন্ড অফ আওয়ার লাইফস জার্নি উই মাস্ট রেস্ট, আমাদেরকে অবশ্যই বিশ্রাম নিতে হবে। এইভাবে একটা যেন ইনার মিনিং, একটা মেটাফর রয়েছে, একটা মিনিংটা ইমপ্লয়েড রয়েছে এখানে। তো এইভাবে আমরা কবিতাটাকে পড়তে পারি। আর যদি আরও কিছু তোমাদের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা পাঠাবে। আমার আমার যে কোনো স্টুডেন্টের কাছে যদি আমার নাম্বার থেকে থেকে পাঠাবে, অথবা আমার ইউটিউব যে ভিডিও সেখানেও তোমরা কমেন্ট করতে পারো। আর হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থেকে থাকে সেখানেও তোমরা দিতে পারো। ওকে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই বলবে, আমি চেষ্টা করছি আরও ডিটেলে কীভাবে দেওয়া যায়। ওকে, থ্যাংক ইউ।